প্রিয় সুধী, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আজ সারাদিনই দিনের সবচেয়ে বড় খবর ছিল দুই যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তাদের রিভিউ আবেদন খারিজ হওয়ার পর সে আদেশের কপি ইতিমধ্যে ট্রাইব্যুনাল হয়ে কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে এবং কারা কর্তৃপক্ষের দুই যুদ্ধ অপরাধীকে তাদের সুপ্রিম কোর্টের মূল আদেশ পড়ে শুনিয়েছেন। এখন সারা দেশের মানুষের অপেক্ষা এই দুই যুদ্ধ অপরাধীর ফাঁসি কখন কার্যকর করা হয় সেই বিষয়ে। তবে আমরা আজকের এই আলোচনাটি সাজিয়েছি সশস্ত্র বাহিনী দিবসকে সামনে রেখে। আপনারা জানেন একদিন পর 21শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে আজকের এই জিরো আওয়ারের আজকের পর্বটি সাজানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রেক্ষাপট, তাদের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন তিন বাহিনীর তিনজন প্রতিনিধি। আমি প্রথমে আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার বামে প্রথমে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ, ওএসপি, এসজিপি, এইচডিসি এবং পিএসসি, চিফ অফ জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী। এরপরে রয়েছে এনডিসিপিএসসি, ধন্যবাদ। এরপরে রয়েছেন কমোডর খন্দকার মিসবাউল আজিম, ট্যাজ, এএফডব্লিউসি, পিএসসি, তিনি পরিচালক অপারেশনস, বাংলাদেশ নৌবাহিনী, নৌ সদর দপ্তর। এরপরে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, 101 এসএফইউ স্পেশাল ফ্লাইং ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী, অধিনায়ক, হেলিকপ্টার উইং। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই সশস্ত্র বাহিনী দিবসের নানান কর্মসূচিতে ব্যস্ত ছিলেন সারাদিনে, তারপরে মধ্যরাতে সময় দিয়েছেন। আমি শুরুতেই সেজন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি, প্রিয় দর্শক, আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম বাঙালির এক গৌরবময় প্রেক্ষাপটে। 1971 সালের মুক্তিযুদ্ধের এক গৌরবজনক প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল। তারপর থেকে গত 4 দশকে সশস্ত্র বাহিনী সমৃদ্ধ হয়েছে, তাদের অস্ত্রে শস্ত্রে জ্ঞানে বলীয়ান হয়েছে। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের রাষ্ট্রীয় এবং নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার পাশাপাশি তারা জাতীয় উন্নয়নেও সম্পৃক্ত হয়েছে এবং শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুনাম কুড়িয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে। আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শুরুতে আসতে চাই লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ আপনার কাছ থেকে, যে বাংলাদেশ, আমি শুরুতে যেটি বলছিলাম যে সশস্ত্র বাহিনীর জন্ম যে প্রেক্ষাপটে আমাদের গৌরবজনক মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই যে মুক্তিযুদ্ধ ছিল একটি হানাদার পাকিস্তানি বাহিনীর বিপক্ষে, আপনি যদি এই যে 1971 সালে সশস্ত্র বাহিনীর জন্ম, এরপরে আমরা 44 বছর কাটিয়েছি, সশস্ত্র বাহিনীর সেই সময়কার যে চেতনা এবং আজকের এই 4 দশক পরের যে উপলব্ধি, এই দুয়ে মিলিয়ে যদি আপনি বলেন যে সশস্ত্র বাহিনীর বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপটটা। ধন্যবাদ। এটা আমরা সবাই জানি যে সশস্ত্র বাহিনী, আমাদের আর্মির মূলত সশস্ত্র এবং তথা সশস্ত্র বাহিনীর জন্ম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সমগ্র দেশ যখন, সমগ্র জাতি যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই একইভাবে আমাদের সেনাবাহিনীও এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি জানেন যে যুদ্ধ পরিচালনায় একটি সামগ্রিক বা একটা টিম ওয়ার্কের মাধ্যমে অপারেশনগুলি পরিচালনা করা হয়, একটা সমষ্টিগত প্রয়াসের মাধ্যমে সফলতা অর্জন করা হয়। সেই লক্ষ্যে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সেনা, নৌ, বিমান বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল, কিন্তু সময় ছিল একটা বড় আঘাত হানার, দেশের মুক্তিযুদ্ধ এবং আপামর জনতার সাথে একত্রীভূত হয়ে এই মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীকে আঘাত করার। সেই লক্ষ্যে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সম্মিলিতভাবে 21শে নভেম্বর থেকে এই হানাদার বাহিনীর উপরে আক্রমণ পরিচালনা করে। সেই জন্যই আমরা 21শে নভেম্বর দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গ্রহণ করি এবং এই দিনের তাৎপর্য আমাদের কাছে অনেক,
কারণ এর মধ্যেই আমরা অতি অল্প সময়ের মধ্যে 16ই ডিসেম্বরের আমাদের বিজয়গাথা রচিত হয় এবং আমরা বিজয় অর্জন করি। এবং সেই সময় থেকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমাদের সেনাবাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি যুদ্ধ পরবর্তীকালে যে সেনাবাহিনীকে রূপরেখা দিয়েছিলেন, আমাদের প্রতিরক্ষা নীতি কী রকম হবে, আমাদের গঠন কী রকম হবে, আমাদের ভৌগোলিক অবস্থানে আমাদের কি পরিমাণ সেনা মোতায়েন হবে, তিনি যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা তিনি যে ফিলোসফি প্রণয়ন করেছিলেন, তারই আলোকেই আজকে আমাদের সেনাবাহিনী গঠিত হচ্ছে। এবং পরবর্তীতে আমি আরও এটা সম্বন্ধে বলবো, এবং এই ধারাবাহিকতায় এখন বর্তমানে। এই প্রসঙ্গে একটু জানতে চাই, আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। মুক্তিযুদ্ধের চেতনা একটি অত্যন্ত সুউচ্চ চেতনা আমাদের। তারপর আমি এই 4 দশকে আমরা অস্ত্রে এবং মন্ত্রে কতটা শক্তিশালী হয়েছি? আমরা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে প্রথম মূল লক্ষ্য হলো আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেন্টি রক্ষা করা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব, যেটার জন্য আমাদের সশস্ত্র বাহিনী তথা এবং সেনাবাহিনী বিশেষভাবে তাদেরকে নিজেদের গঠন করে। আমরা যুদ্ধ বিগ্রহের পরিবর্তন, আধুনিকতা এবং পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীর সাথে খাপ খাইয়ে চলা, সেই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রেখে আমরা আমাদের অস্ত্রশস্ত্রগুলোকে সেভাবে ইকুইপ করছি আমাদের সেনাবাহিনীকে। আমরা সেই একইভাবে আমাদের নীতি, ট্যাকটিক্স বা প্রতিরক্ষা নীতি, সেগুলোকে আমরা মডিফাই করছি এবং আমাদের সেনাবাহিনীকে গঠনমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার সমর্থনে আমরা এই যে 2030 প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে আমরা আমাদের বাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনি এটাও মনে রাখবেন যে বর্তমান সরকারের প্রথম কালে, অর্থাৎ 96 থেকে 2001 সময়কালে আমাদের সেনাবাহিনীতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, জ্ঞানে, শিক্ষায় এবং আমাদের অর্গানাইজেশনাল, যেমন আমাদের MIST, NDC, এগুলো সেই সময়কার 1996 সাল থেকে এরা শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতা আজকেও চলছে। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 1 মার্চ আমাদের একটি নতুন ডিভিশন, যেটা আমরা 10 পদাতিক ডিভিশন, সেটা উদ্বোধন করেছেন। আমাদের ব্রিগেড উদ্বোধন করেছেন, আমাদের নতুন ইউনিট উদ্বোধন করেছেন। এগুলি সব কিছুই আমাদের 2030-এর আলোকে পরিচালিত হচ্ছে, ফোর্সেস গোলের আওতায় পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু আসতে চাই কমোডর আজিম আপনার কাছে, যে সশস্ত্র বাহিনীর 3টি শাখা, একটি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই 3টি শাখার মধ্যে ধরুন যুদ্ধকালীন সময় নয়, শান্তিকালীন সময়ও এবং উন্নয়নের সময়ও সমন্বয়টা কিভাবে করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশের 3টি প্রধান বাহিনী, দ্যাট ইজ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমাদের এই সমন্বয়টা প্রধানত অনেক আগে থেকেই, যখন যেহেতু কথাটা এসছে সেই 21শে নভেম্বরের কথা 1971 সালে, ঠিক সে সময় থেকেই শুরু হয়েছিল। আর এরই প্রেক্ষাপটে পরবর্তীতে যেটি জেনারেল সাব্বির বললেন, যে ক্রমাগতভাবে বঙ্গবন্ধু যে রূপরেখা দিয়ে গিয়েছিলেন, সে প্রেক্ষাপটে যখন আমরা ক্রমাগত অগ্রগতির দিকে এগোতে থাকলাম, নৌবাহিনীও পাশাপাশি অন্যান্য বাহিনীর সাথে একই সমান্তরালে ঠিক একই ধরনের ভাবে রূপরেখায় এগিয়ে গেছে। বিশেষ করে যদি আমরা 21শে নভেম্বরের কথাটাই তুলে ধরি, শুধু স্বাধীনতার সময় থেকে নয়, স্বাধীনতা উত্তর সময় থেকেও অ্যাকচুয়ালি আপামর বাংলাদেশের যে জনগণের যে চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনা বাইরে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল না। সেই দেশ বিভাগের পর থেকেই আমাদের মধ্যেও সাধারণ আমাদের সদস্যদের মাঝেও ঠিক একইভাবে ঠিক এই মুক্তি চেতনাটা জাগ্রত ছিল। ভাষা আন্দোলন পরবর্তীতে এবং যেভাবে আমরা আত্মবঞ্চনার শিকার হয়েছি, যে আপনার বঞ্চনার শিকার হয়েছি, সে বঞ্চনাগুলো সশস্ত্র বাহিনীর মাধ্যমেও ছিল।
এবং এর প্রেক্ষাপট আপনি দেখতে পারেন যে সেই আগরতলা মামলা যেটা হয়েছিল সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে সশস্ত্র বাহিনীর সদস্যরা জড়িত ছিল, তাদের নামগুলো এসেছে। বিশেষ করে নৌবাহিনীর কথা আমি বলবো, যেহেতু আমি নৌবাহিনী থেকে, প্রায় 5 জন, ওনারা 34 জন আসামির মধ্যে 5 জন ছিলেন নৌবাহিনী থেকে। এখানে উল্লেখযোগ্য ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম, উনি অন্যতম আসামি ছিলেন বঙ্গবন্ধুর পাশাপাশি। এবং 25শে মার্চ কালো রাত্রিতে ওনাকে প্রাণ দিতে হয়েছিল, যে প্রথম প্রহরেই, যেদিন আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। এর পরবর্তীতে স্বাধীনতার সময়ও নৌবাহিনীর প্রেক্ষাপটেও আমরা দেখতে পারি যে বিভিন্ন অপারেশনস যেগুলো সমন্বিতভাবে হয়েছিল, সেগুলো সম্বন্ধেও যদি আমি একটু হাইলাইট করে, বিশেষ করে আপনারা সবাই জানেন অপারেশন জ্যাকপটের কথা, যেটি অত্যন্ত ফেমাস একটা অপারেশন ছিল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে যে একটি সমন্বিত যুদ্ধ হচ্ছে এবং এটি যে একটা স্বাধীনতা সংগ্রাম সেটাকে পরিচিত করে তুলেছিল। কারণ এখানে অনেকভাবে অনেক মিডিয়া বা পাকিস্তানি জানতার একটা তাদের একটা ছিল যে না, এটা একটা ইন্টারনাল প্রবলেম বা আমাদের দেশের ভিতরের প্রবলেম। বাট সেটাকে কিন্তু এই জ্যাকপট, অপারেশন জ্যাকপট, যেটা সারা দেশে আপনি মনে করেন একযোগে বিভিন্ন জাহাজে আপনার মাইন স্থাপনের মাধ্যমে যে বিশাল এক্সপ্লোশন হয়েছিল ঢাকা, আপনার বিশেষ করে নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, এবং এটার মাধ্যমে সমগ্র বিশ্ব জানতে পেরেছিল যে নো, সামথিং এলস ইজ গোয়িং অন। এবং এটা থেকে একটি অংশ, এবং দ্বিতীয় অংশ যে বিভিন্ন ধরনের যে আমরা নৌবাহিনী সূচনা করেছিলাম সেই সময়, এবং খুলনা বিজয়েও একটা অবদান ছিল আগস্টের সময়, এবং পরবর্তীতে সেপ্টেম্বরও এই অ্যাটাকটা হয়। আমরা পদ্মা এবং পলাশ দুটো জাহাজ নিয়ে নৌবাহিনী যাত্রা শুরু হয়েছিল, এবং আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি জীবন দিয়েছিলেন আপনার খুলনার কাছে, এবং ওনার পাশাপাশি অন্যান্য বীরশ্রেষ্ঠরাও এবং দেশের সূর্য সন্তানরা প্রাণ দিয়েছিলেন, তারা নৌবাহিনীর সদস্য ছিলেন। এই যে একাত্মতা ভাব, মানে আপনার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, বিশেষ করে কনভেনশনাল একটা আইডিয়া যেটা এসেছিল প্রথম দিকের যে গেরিলা ওয়ারফেয়ার বা সেগুলোকে সমন্বিত করে 21শে নভেম্বরটা আসলে সেই কারণেই তাৎপর্যপূর্ণ, কারণ এ সময় আমরা মূল রূপরেখা বা কিভাবে একসাথে ত্রিমাত্রিক, মানে জলে, স্থলে এবং আপনার আকাশ সীমাতে সব জায়গাতে আক্রমণের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পেরেছিলাম এবং আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা গ্রুপ ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, কারণ বিমান বাহিনী একটি গুরুত্বপূর্ণ বাহিনী। আর মুক্তিযুদ্ধের সময় আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর যে জাদুঘরগুলো রয়েছে সেখানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত এবং এর পরেও কিছু বিমান রয়েছে যেগুলো এত পুরনো আমলের। বর্তমান বিমান বাহিনীর চিত্রটা কি যদি বলেন? প্রথমেই আমি বলতে চাই যে বিমান বাহিনীর জন্ম 28শে সেপ্টেম্বর ডিমাপুর, আমাদের সিলেটের কাছে, ভারতের নাগাল্যান্ড রাজ্যে। মাত্র 3টি বেসামরিক বিমান নিয়ে বিমান বাহিনী যাত্রা শুরু। সেখান থেকে কালের পরিক্রমায় ধীরে ধীরে আজকের বিমান বাহিনী একটি চৌকস বিমান বাহিনী, একটি অত্যন্ত দক্ষ এবং খুবই স্কিল্ড, এফিশিয়েন্ট একটি বিমান বাহিনীতে পরিণত হয়েছে। আমরা যদি সক্ষমতা অর্জন বলি, তাহলে বিমান বাহিনীর সক্ষমতাকে আমরা 3 ভাগে দেখতে পারি। আমরা এক ভাগে দেখতে পারি আমরা আমাদের অস্ত্রশস্ত্রে, আমাদের প্রযুক্তিতে কতটুকু আমরা অগ্রসর হয়েছি, সেই 3টি বেসামরিক বিমান থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমরা সেখানে দেখতে পাই আমরা আজ 4th প্রজন্মের MiG-29 যুদ্ধ বিমান পরিচালনা করছি। আমাদের মেনটেন্যান্সে আমাদের বৈমানিকরা তা পরিচালনা করছে, এবং এটা বর্তমান বিশ্বে একটা অন্যতম আকাশ থেকে আকাশ যুদ্ধের জন্য এবং আকাশ থেকে ভূমিতে যুদ্ধের জন্য একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। পাশাপাশি আমরা আমাদের বন্ধু প্রতিম দেশসমূহ থেকে অন্যান্য সমরাস্ত্র যুদ্ধ বিমান সংগ্রহ করেছি। আমরা যদি হেলিকপ্টারের ব্যাপারে বলতে চাই, আমরা বর্তমানে MI-17 সিরিজের হেলিকপ্টার ব্যবহার করছি, যেটা আমাদের যথেষ্ট পরিমাণে আছে, এবং এই পার্টিকুলার হেলিকপ্টার দিয়ে আমরা বৈশ্বিক পরিমণ্ডলেও যাদের সঙ্গে বিভিন্ন মিশনে আমাদের যোগ্যতা স্বাক্ষর রাখছি। অন্যদিকে যদি আমরা পরিবহন বিমান বলি, আমরা রাশিয়ার তৈরি এবং আমেরিকার তৈরি আমাদের পরিবহন বিমান ব্যবহার করছি। প্রতিটি বিমান একটি বর্তমানে উৎকর্ষের পরিচয় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। অন্যদিকে যদি আমরা বলি যে আমাদের সক্ষমতা অর্জন, আমাদের মেনটেন্যান্সের ব্যাপারে যে আমরা কি করে এগুলোকে রক্ষণাবেক্ষণ করছি, তাহলে আমরা দেখতে পাই যে কালের পরিক্রমায় আমরা প্রথম লাইন মেনটেন্যান্স, সেকেন্ড লাইন, বর্তমানে আমরা আমাদের যুদ্ধ বিমানসমূহের এবং আমাদের কিছু কিছু হেলিকপ্টারের লাইক MI-17 হেলিকপ্টারের 3য় শ্রেণীর রক্ষণাবেক্ষণ যেমন ওভারহলিং করছি আমরা আমাদের বাংলাদেশ বিমান বাহিনী। একই সঙ্গে গত 2 দশক ধরে আমরা আমাদের আমেরিকান হেলিকপ্টার এবং ট্রেনিং বিমানেরও রক্ষণাবেক্ষণ এবং থার্ড লাইন মেনটেন্যান্স ওভারহলিং করছি।
আর যদি আমরা ট্রেনিংয়ের পাশটা দেখি, আমাদের উন্নতি ক্রমবিকাশ বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান একটা আধুনিক বিমান বাহিনী পরিচালনার জন্য যত ধরনের প্রশিক্ষণ প্রয়োজন বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী তার সবগুলো দিতে সক্ষম। এই একটা ব্যাপারে আমরা আমাদের সেলফ সাফিসিয়েন্সি অর্জন করেছি। একটা সক্ষমতার কথা বলেছেন যে এখন পর্যন্ত বিমান বাহিনীতে যেসব যুদ্ধ বিমান হেলিকপ্টার এগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করছে বিমান বাহিনীর নিজস্ব জনবল এবং ইঞ্জিনিয়ারিং কোর, কিন্তু আমাদের প্রযুক্তির দিক থেকে নিজস্ব উদ্ভাবনে কি কোনো পদক্ষেপ আছে বিমান বাহিনীতে? অবশ্যই। প্রথমত আমরা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আর আমাদের যেটা আপনি যদি বলেন ইন্ডিজিনাস নিজস্ব উদ্ভাবন, আমাদের বিমান বাহিনীর সদর দপ্তরে একটি আলাদা আমরা R&D বলি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল। সেখানে আমরা প্রতিনিয়ত একটা সেলের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্টার্ট খুবই সামান্য, আমরা খুব হাম্বলি স্টার্ট করছি। আমরা ড্রোন তৈরি করার চেষ্টা করছি বাংলাদেশ বিমান বাহিনী থেকে। আমাদের শুরু হয়েছে রক্ষণাবেক্ষণ কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলো আমরা নিজস্বভাবে তৈরি করতে পারি, যাতে আমাদের বিদেশ নির্ভরতাটা আমরা বহুলাংশে কমিয়ে নিয়ে আসতে পারি। বর্তমানে আমাদের R&D সেলটা ওই দিকে ধাবিত হচ্ছে, যাতে আমরা নিজস্ব প্রযুক্তিতে আমাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় সরঞ্জামাদি আমরা বাংলাদেশ বিমান বাহিনী নিজেরাই তৈরি করতে পারি। এক্ষেত্রে কি MSTI যেটি আছে, MSTI কোনো ভূমিকা রাখতে পারছে? MIST অবশ্যই। আমাদের যারা আমাদের প্রকৌশলী তারা আগে বিভিন্ন জায়গায় বাংলা বুয়েট থেকে তারা ট্রেনিং প্রাপ্ত হতেন, এবং আমরা যারা বুয়েট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে তাদেরকে আমাদের প্রকৌশলী হিসেবে নিয়োগ করতাম। বর্তমানে আমরা বাংলাদেশ বিমান বাহিনীতে তাদের সামরিক ট্রেনিংয়ের পরে সবাই বিমান বাহিনীর প্রকৌশলীরা আমাদের MIST-তে চলে আসেন, এবং সেখান থেকে তারা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে প্রশিক্ষণ গ্রহণ করেন। এবং সেখানে একটা নতুন অনুষদ তৈরি হয়েছে, দ্যাট ইজ অন অ্যারোনটিক্স, যেটা সম্পূর্ণরূপে বিমান বাহিনীর প্রকৌশলী বৃন্দ তাতে শিক্ষা লাভ করে থাকেন। এবং আমরা যদি বলে থাকি যে গত 5-6 বছর বা 1 দশকে সত্যিকার অর্থে আমাদের প্রকৌশলীদের যথেষ্ট উন্নতি ঘটেছে। এবং আপনি জেনে খুশি হবেন আমাদের কিছু কিছু প্রকৌশলী যারা বন্ধুবতী দেশে বিভিন্ন ধরনের প্রকৌশলী শিক্ষা নিয়ে থাকেন ট্রেনিং এর ব্যাপারে, তারা সেখানে ইভেন কোর্সের সর্বোচ্চ মান অর্জন করেছেন তাদের ট্রেনিংয়ে। অনেক ধন্যবাদ। একটু বলি, জি, MIST মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের দ্বারা পরিচালিত একটি ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এখানে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন সকল কিছুই শিক্ষা দেওয়া হয়। যেমনটি বলেছেন পূর্ববর্তী বক্তা, যে আমরা এখন অ্যারোনটিক্স ডিভিশন আছে, সেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। অ্যান্ড আধুনা এখানে কম্পিউটার মডেলিং অ্যান্ড সিমুলেশন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এবং পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপরেও ডিসিপ্লিন খোলা হয়েছে, যাতে করে নিজেদেরকেই আমরা এখানে শিক্ষিত করে তুলতে পারি, এবং যারা শিক্ষিত হয়ে বের হবে, যারা ইঞ্জিনিয়ার হয়ে এখানে পারবে, তারাই আমাদের প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটাতে পারবে, এবং তাদেরকে আমাদের অর্গানাইজেশনে ব্যবহার করা যাবে। তার মানে আমরা ভবিষ্যতের জন্য প্রত্যাশা করতে পারি যে MIST থেকে যারা বেরোবেন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, তাদের কাছ থেকেই আমরা আমাদের সশস্ত্র বাহিনীর যে সমস্ত সরঞ্জাম এগুলোর কিছু না কিছু না আমরা সর্বতভাবে। তাছাড়া MIST সম্বন্ধে আরেকটু বলি, MIST তাদের রিসার্চ অর্গানাইজেশন আছে, সেই রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে কি কি ধরনের প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে প্রশিক্ষণ ব্যবস্থাকে উন্নত করা যায়, সেই সমস্ত ক্ষেত্রেও তারা অবদান রাখে। এক্ষেত্রে আমি আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যে এখানে নৌবাহিনী এবং বিমান বাহিনীর দুজনে বলেছেন যে তাদের সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র বিষয়। আমাদের সশস্ত্র বাহিনীতে এখন পর্যন্ত যে সমস্ত অস্ত্রশস্ত্র বা সরঞ্জাম রয়েছে, আমরা কি আধুনিক বিশ্বে বর্তমান যে বিশ্ব প্রেক্ষাপট, এমনকি যদি আমরা সার্ক অঞ্চলের কথা বলি, প্রতিবেশীদের কথা বলি, তাদের তুলনায় আমরা আমাদের সশস্ত্র বাহিনী কতটা সক্ষম অস্ত্রে শস্ত্রে? এটা জানা প্রয়োজন যে যখনই আমরা একটা অর্গানাইজেশনকে ইকুইপ করি, তখন আমাদেরকে থ্রেট অ্যানালাইসিস করতে হয় যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের থ্রেটটা কি। বর্তমান প্রেক্ষাপটে থ্রেটের অনেকগুলো ডাইমেনশন। আমরা পূর্ববর্তী সময়গুলোতে দেখেছি এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ করত, এক দেশ আরেক দেশের জায়গা দখল করত, বাট ওই ধরনের ক্লাসিক্যাল ওয়ারফেয়ারের এখন কোনো বহিঃপ্রকাশ নেই। এখনকার যুদ্ধ উইদিন দি কান্ট্রি, নন স্টেট অ্যাক্টরদেরকে দ্বারা টেরোরিস্ট গ্রুপের অ্যাক্টিভিটিসের প্রয়াস,
আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে সম্পৃক্ত হতে হচ্ছে, ইনএড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সম্পৃক্ত হচ্ছে, ইউনাইটেড নেশনস মিশনসে বিভিন্ন দেশের পরিস্থিতির উপরে আমাদেরকে নিয়োগ করতে হচ্ছে। তাই ক্লাসিক্যাল মিলিটারি অপারেশনস এবং নন ক্লাসিক্যাল মিলিটারি অপারেশনস, কনভেনশনাল এবং আনকনভেনশনাল, এই দুটো দিকেই আমাদেরকে ফোকাস রেখে আমাদেরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হচ্ছে। আমরা যে সমস্ত অস্ত্র সজ্জ করি সেগুলি তার কর্মক্ষমতা, দক্ষতায় অনেক উন্নত। যেমন আমরা ইউজ করি আমাদের BTR-80, সেটা আমাদের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। আমরা আমাদের মিসাইল সিস্টেম আছে যেটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করব আধুনা, সেটাও বর্তমান বিশ্বে বিভিন্ন দেশ ব্যবহার করা থাকে। আমাদের ইন্টেলিজেন্স কালেকশন প্রসিজিওর এবং সার্ভেলেন্স মেজার্স এবং রেকগনাইসেন্স, এই সমস্ত জিনিস পরিচালনা করার জন্য সার্ভেলেন্স র্যাডার, এই সমস্ত জিনিসেরও আমাদের বাহিনীগুলিতে পরিবর্তিত হচ্ছে। তাছাড়াও সেলফ প্রোপেল গান, সেটাও আমরা আমাদের আউটফিটে বা আমাদের অর্গানাইজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করছি। এই সমস্ত কিছুই আমরা সরকারের একটা চিন্তা ভাবনা এবং দর্শনের আলোকে এবং পরিস্থিতি পর্যালোচনা করে প্রত্যেকটা অর্গানাইজেশনকে ইকুইপ করা হচ্ছে, এবং উই আর কনফিডেন্ট যে আমরা আমাদের যে সক্ষমতা আছে সেই ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন এবং মোকাবেলা করতে পারবো। অনেক 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 ধন্যবাদ। ঝুঁকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা সম্পর্কে আপনি বলেছেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবার এই আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবে।